বাংলাদেশ কি সত্যি বদলে যাচ্ছে, নাকি আমরা শুধু পরিবর্তনের একটা অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি? ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারে আসার পর অনেকেই বলছে বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই। চীন, পাকিস্তান, তুরস্ক একটার পর একটা দেশ কেন হঠাৎ করে বাংলাদেশের দিকে ঝুঁকছে? এদিকে আবার প্রশ্ন উঠছে, বাংলাদেশের সামরিক শক্তি কি সত্যি এতটা বেড়েছে যে বড় বড় দেশগুলোও এখন হিসেব করে কথা বলছে? আর সবচেয়ে আলোচিত প্রশ্ন, শেখ হাসিনা এখন কোথায়? কেন তিনি দেশে ফিরতে পারছেন না? তিনি কি আদৌ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরবেন? আজকের ভিডিওতে কোনো গুজব নয়, শুধু বিশ্লেষণ, বাস্তবতা আর সম্ভাবনা সব কিছু মিলিয়ে একটি আলোচনা করব। এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের অংশে রয়েছে এমন কিছু কথা যা আপনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। এখন প্রশ্ন হলো, ডক্টর ইউনূসের সরকার কেন এত আলোচিত? মোহাম্মদ ইউনূস এই নামটি শুধু একজন ব্যক্তির নয়, এটি একটি আন্তর্জাতিক পরিচয়ের প্রতীক। ডক্টর ইউনূসের সবচেয়ে বড় শক্তি হলো তিনি বাংলাদেশের ভেতরের রাজনীতির চেয়ে বাইরের বিশ্বের কাছে বেশি গ্রহণযোগ্য। তার সরকারকে আলাদা করে তুলছে তিনটি বিষয়। প্রথমত, তিনি কোনো দলীয় রাজনীতির প্রতিনিধি নন, ফলে তাকে ঘিরে তীব্র রাজনৈতিক বিভাজন কম। দ্বিতীয়ত, তিনি কোনো সামরিক ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি, এর ফলে আন্তর্জাতিক মহলে তাকে নিউট্রাল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দেখা হয়। তৃতীয়ত, তিনি পশ্চিমা দেশ ও এশিয়ার শক্তিগুলোর দুই দিকে পরিচিত এবং গ্রহণযোগ্য। এই তিনটি কারণেই অনেক দেশ মনে করছে বাংলাদেশের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়া এটাই উপযুক্ত সময়। এখন প্রশ্ন হলো, বাস্তবে কোন কোন দেশ বাংলাদেশকে সাপোর্ট করছে? এখানে একটা বিষয় পরিষ্কার করা খুবই জরুরি, সব সাপোর্ট মানেই সামরিক সহায়তা নয়। বর্তমানে বাংলাদেশ যেসব দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে তার মধ্যে এক নম্বরে রয়েছে চীন। চীন বাংলাদেশের অবকাঠামো, প্রযুক্তি এবং কিছু প্রতিরক্ষা সরঞ্জামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চীনের লক্ষ্য হলো এই অঞ্চলে একটি স্থিতিশীল অংশীদার হওয়া। দুই নাম্বার হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে সম্পর্কটা অনেকটাই কৌশলগত, প্রশিক্ষণ, অভিজ্ঞতার বিনিময়ে এবং সামরিক যোগাযোগ করা। তিন নাম্বার হচ্ছে তুরস্ক। তুরস্ক ড্রোন, ডিফেন্সি ইন্ডাস্ট্রি ও আধুনিক প্রযুক্তি, এখানেই তুরস্ক বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চার নম্বর হচ্ছে রাশিয়া। রাশিয়া মূলত জ্বালানি এবং বিদ্যুৎ খাতে সক্রিয়, এটি দীর্ঘমেয়াদী সম্পর্কের একটি ইঙ্গিত। পাঁচ নম্বর হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, এরা বিনিয়োগ, শ্যামবাজার ও রেমিট্যান্সে বড় ভূমিকা রাখছেন। সব মিলিয়ে বাংলাদেশ এখন এমন এক নীতিতে চলছে যাকে বলা হয় ব্যালেন্সড ফরেন পলিসি, মানে কোনো এক দেশের ওপর পুরোপুরি নির্ভর নয়, সব দিককে সামলে চলা। এখন আমরা জানব বাংলাদেশের সামরিক শক্তির আসল সত্যটা কোথায়। সামাজিক মাধ্যমে একটা কথা খুব ঘোরাফেরা করছে, বাংলাদেশের সামরিক শক্তি নাকি এখন ভারতের মতো বড় দেশকেও ভয় দেখাচ্ছে। এখানে বাস্তবতা একটু আলাদা। বাংলাদেশ আসলে যা করছে সেটাকে বলা হয় স্ট্র্যাটেজিক ডিটেনিয়ান্স। মানে কি? মানে হচ্ছে বাংলাদেশ যুদ্ধ চায় না, কিন্তু বাংলাদেশ এমন অবস্থায় থাকতে চায় যেন কেউ সহজে চাপ সৃষ্টি করতে না পারে, যার জন্য নতুন নৌবাহিনী, আধুনিক বিমান, প্রশিক্ষণ সেনাবাহিনী, সবই মূলত আত্মরক্ষার জন্য। এটা আগ্রাসন নয়, এটা নিরাপত্তার প্রস্তুতি। এই কৌশলটা বর্তমানে অনেক ছোট ও মাঝারি দেশগুলো গ্রহণ করছে। এখন 2026 সাল, আর 2026 সালে ডক্টর ইউনূস কি বড় পরিবর্তন আনতে পারবেন? 2026 সাল বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময় ডক্টর ইউনূসের সরকার চাইলে কিছু এমন সিদ্ধান্ত নিতে পারে যা বাংলাদেশের রাজনীতির চেহারা বদলে দিতে পারে। সম্ভাবত সিদ্ধান্তগুলো হলো নির্বাচন ব্যবস্থা সংস্কার, ব্যাংকিং খাতে স্বচ্ছতা,
ঋণখেলাপি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, ডিজিটাল প্রশাসন ও ট্র্যাকিং সিস্টেম, রাজনৈতিক ক্ষমতা ও প্রশাসনিক ক্ষমতার আলাদা সীমা। এই পরিবর্তনগুলোর ব্যবস্থা হলে বাংলাদেশের রাজনীতি করা আর আগের মতো সহজ থাকবে না, এবং এখানেই অনেক মানুষ ভয়ও পাচ্ছে, আবার আশাও করছে। এবার আমরা জানব শেখ হাসিনা এখন কোথায় আর এর ভবিষ্যৎ কি। শেখ হাসিনা বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করেছেন। অনেকেই বলে তিনি আছে ভারতে। এখন প্রশ্ন হলো, তিনি কেন দেশে ফিরতে পারছেন না? এর পেছনে রয়েছে আইন জটিলতা, রাজনীতির পরিস্থিতি এবং নিরাপত্তার প্রশ্ন। এই জন্য মানুষের মনে প্রশ্ন জাগছে, তিনি কি ফিরবেন? রাজনীতিতে কিছুই চূড়ান্ত নয়, তবে ফিরে আসতে হলে পরিস্থিতি সম্পূর্ণ বদলাতে হবে, আর এটা বাস্তবে 90%ই সম্ভব নয়। কারণ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার ওপর অনেকটা খেপিয়ে রয়েছে। কারণ তিনি বাংলাদেশের আলেম ওলামাদের প্রচুর অত্যাচার করেছে, তাদেরকে ধরে জেলখানায় বন্দি করে রেখেছে, তাদের ভিসা আটকিয়ে দিয়েছে, কোরআন হাদিসের সঠিক প্রচারের জন্য অনেক বাধা সৃষ্টি করেছে। তার কারণে বাংলাদেশে অনেক ভণ্ড পীর এবং মাজার সৃষ্টি হয়েছিল, যেগুলো ইসলাম ধর্মে কখনোই সাপোর্ট করে না। এগুলো ইসলামে সম্পূর্ণ হারাম। কিন্তু তাকে বাংলাদেশ থেকে বের করে দেওয়ার পর বাংলাদেশ আর আগের মতো নেই। বাংলাদেশ আস্তে আস্তে এখন কোরআন হাদিসের আয়ত্তে চলে এসেছে। মানুষ অনেক শান্তিতে বাস করছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আসার পর অনেক আলেম ওলামারা বিদেশে ছিল, তারা এখন দেশে ফিরে আসছে। দেশের মানুষকে তারা কোরআন হাদিসের জ্ঞান প্রচার করছে। আর কোরআন হাদিসের জ্ঞান যেখানে থাকবে সেই দেশ কখনোই পিছিয়ে থাকবে না। আপনারা হয়তো সোশ্যাল নেটওয়ার্কে দেখছেন, বর্তমানে এখন অনেক আলেম ওলামারা ভোটে দাঁড়িয়েছে। তাদেরকে সাপোর্ট করুন, কারণ তারা আল্লাহকে ভয় করে, কোরআন হাদিসের কথা মেনে চলে। আর যারা আল্লাহকে ভয় করে তারা কখনোই দেশের ক্ষতি করতে পারে না, কখনোই মানুষের ক্ষতি করতে পারে না। তাই যদি আপনি চান যে আপনার দেশ আগে বাড়ুক, গোটা বিশ্বের কাছে বাংলাদেশের একটা নাম থাকুক, এই ছোট্ট বাংলাদেশ একসময় নাম্বার 1 বাংলাদেশ হোক, তাহলে অবশ্যই তাদেরকে সাপোর্ট করবেন। বাংলাদেশ আজ একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এটি কি সত্যিকারের পরিবর্তন শুরু, নাকি নতুন একটি পরীক্ষার সময়? সম্পূর্ণটাই নির্ভর করছে আপনাদের উপর। একটি বিষয় নিশ্চিত, বাংলাদেশ আর আগের জায়গায় নেই। আপনার মতামত কি কমেন্টে লিখে জানান। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন। আর এই রকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখুন এবং অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যাতে এই রকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।